জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর হিমবাহের কাজ সম্পর্কে আলোচনা করব। এই হিমবাহের কাজ সম্পর্কে আলোচনা করার শুরুতেই আমাদেরকে জানতে হবে হিমবাহ কি। এখানে দেখো, হিমবাহ, হিম একটা কথা এবং বাহ আর একটা কথা যুক্ত হয়ে আছে। হিম শব্দের অর্থ বরফ, জলের কঠিন রূপ। আমরা আইসক্রিম খেয়েছি, সেই আইসক্রিম বা ফ্রিজের মধ্যে যে ডিপ ফ্রিজে কঠিন উপাদানটা জমে থাকে সেটাই হলো বরফ। এই বরফ যখন প্রবাহিত হয় কোন একটা ঢাল বেয়ে প্রবাহিত হয়, ঠিক যেমন নদী প্রবাহিত হয়, উপর থেকে নিচে নেমে আসে, কিন্তু নদীর জল দ্রুত বেগে প্রবাহিত হয়, হিমবাহ কিন্তু অত দ্রুত প্রবাহিত হয় না। অর্থাৎ বিশাল আয়তন যখন একটা বরফের স্তূপ বা বরফ খণ্ড উপর থেকে নিচে নেমে আসে ধীরে ধীরে, তখন সেটাকে বলা হচ্ছে হিমবাহ। বোঝা গেল? এই হিমবাহ কি এটা আমরা জানলাম। হিমবাহের উৎপত্তি কিভাবে হয় এবং হিমবাহের শ্রেণীবিভাগ, এগুলো আমরা জানবো। দেখো, এই হিমবাহ আমরা কথাটা শুনলাম যে বিশাল আয়তনে একটা বরফের স্তূপ যখন উপর থেকে অভিকর্ষীয় টানে নিচে নেমে আসে তখন সেটাকে বলা হচ্ছে হিমবাহ। সেটা না হয় বুঝলাম যে হিমবাহ এটাকে বলে, কিন্তু এই বরফটা আসে কোথা থেকে, সেটা তো একটা বিষয়। এই বরফটা কোথা থেকে আসবে? বৃষ্টিপাত হয়, ঠিক সেরকম ভাবে তুষারপাত হয়। কিন্তু আমাদের এদিকে তুষারপাত হয় না কেন? আমাদের এদিকে তুষারপাত হয় না তার কারণ আমাদের এদিকের উষ্ণতা কোনো সময় মাইনাসে নেমে যায় না, অর্থাৎ 0 ডিগ্রি কমে যায় না। যেসব অঞ্চলে উষ্ণতা 0 ডিগ্রি নিচে থাকে, অর্থাৎ মাইনাসে চলে যায়, সেই সব অঞ্চলে বৃষ্টিপাত না হয়ে তুষারপাত হয়। ঠিক যেরকম জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে মেঘ সৃষ্টি করে এবং ঝরে পড়ে বৃষ্টি হয়, ঠিক মাইনাস টেম্পারেচারে যেসব অঞ্চলগুলো অবস্থিত, আন্টার্কটিকা এবং সুমেরু কুমেরু বৃত্তীয় অঞ্চলে, সেই অঞ্চলগুলোতে যখন বৃষ্টিপাত হয় তখন সেটা জল রূপে না পড়ে কঠিন উপাদান হিসাবে তুষারপাত রূপে পতিত হয়। এখানে ছবিটা দেখো, এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে যে যেটা হয়েছে সেটা তুষারপাত। এখানে হয়েছে এগুলো তুষারপাত হয়েছে, গাছের ডালে লেগে আছে, দেখো নিচেতেও পড়েছে, এগুলো হলো তুষারপাত। আর এই তুষারগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে জমা হয় তখন সেটা বরফে পরিণত হচ্ছে, কঠিন বরফে পরিণত হচ্ছে। এরপরে কঠিন বরফ যখন নিচে প্রবাহিত হয় তখন সেটাকে বলা হচ্ছে হিমবাহ। দেখো এখানে বাঁদিকের ছবিটা দেখো, বাঁদিকের ছবিতে দেখো প্রথমে স্নোফ্লেক্স, যেটা স্নো, তুষার, সেই তুষারটা কি হচ্ছে, প্রথমে যে হালকা পেঁজা তুলোর মতো সেটাকে বলা হচ্ছে নেভে। সেই নেভেগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আরো কাছাকাছি চলে আসছে, তখন যে একটা দানাকার বৈশিষ্ট্যযুক্ত তুষার কণা তৈরি হচ্ছে সেটা হচ্ছে দানাকার তুষার। সেই দানাকার তুষার যখন আরো সংঘবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে জমাট বেঁধে একদম আরো কঠিন হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ফার্ন। আর সেই ফার্ন যখন বিশাল আকারে জমা হয়, এই যে ঠিক মেঝেতে যেরকম পড়ে আছে এরকম আস্তে আস্তে নিচেতে ফার্ন জমা হয়ে তখন হিমবাহ রূপে ভূমির ঢাল বরাবর অভিকর্ষীয় টানের ফলে প্রবাহিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে যে হিমবাহ। তাহলে হিমবাহের উৎপত্তি কিভাবে হলো আমরা দেখলাম যে এরপর আমরা জানবো পুনর্জমাট বা রেগুলেশন। এবার আমি পূর্বেই বললাম
যে বিশাল আকৃতির একটা বরফের স্তূপ, সেটা ভূমির ঢাল বেয়ে প্রবাহিত হচ্ছে, এরকম ভাবে নিচে নেমে আসছে। এই ভূমি সংলগ্ন এরকম হয়ে নেমে যাচ্ছে। এবার এই যে বরফের বিশাল বরফের যে স্তূপ, সেটা এই ভূমি সংলগ্ন থাকায় এখানে একটা চাপ পড়ছে, নিম্নমুখী চাপ পড়ছে। এই নিম্নমুখী চাপের ফলে চাপে উষ্ণতা বৃদ্ধি পায় এবং এখানকার যে বরফগুলো আছে সেগুলো জলে রূপান্তরিত হয়। এবার আস্তে আস্তে যখন নিচে নেমে যাবে তখন এই বরফটা গলতে থাকে, কিন্তু এই চাপটা হ্রাস পাওয়ার ফলে বরফ আবার এই জলটা আবার বরফে রূপান্তরিত হয়। এই যে বরফের নিচেতে অর্থাৎ ভূমি সংলগ্ন অংশে বরফ জলে রূপান্তরিত হচ্ছে একবার চাপের ফলে, এবং চাপ থেকে আবার চাপ যখন কমে যাচ্ছে তখন আবার সেটা বরফে রূপান্তরিত হচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে পুনর্জমাটন বা রেগুলেশন। এবার আমরা চলে আসি হিমবাহের শ্রেণীবিভাগ। হিমবাহের শ্রেণীবিভাগ করেছিলেন 1984 সালে H.W. আলমান, AHLMANN, আলমান অবস্থানের ভিত্তিতে এই শ্রেণীভাগ করেছেন এবং এটা 3টে ভাগে ভাগ করেছেন। কি কি ভাগ আছে? ভাগ আছে মহাদেশীয় হিমবাহ, একটা পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ। তাহলে মহাদেশীয় বা কন্টিনেন্টাল গ্লাসিয়ার, পার্বত্য হিমবাহ বা মাউন্টেন গ্লাসিয়ার অর ভ্যালি গ্লাসিয়ার, আর পাদদেশীয় হচ্ছে পিডমন্ট অর এক্সপ্যান্ডেড ফুট গ্লাসিয়ার। এই 3টে ভাগে ভাগ করা হয়েছে হিমবাহকে। এবার প্রত্যেকটি ভাগ আমরা একটু করে জেনে নেব। প্রথমে আছে মহাদেশীয় হিমবাহ। যখন বিশাল আয়তন জুড়ে, একটা মহাদেশ সমান আয়তন জুড়ে হিমবাহ অবস্থান করবে তখন সেটাকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। যেমন আন্টার্কটিকা মহাদেশ দেখো, কুমেরুতে একদম 90 ডিগ্রি সাউথে এই অংশটা, এই যে আন্টার্কটিকা মহাদেশ, এই টোটালটা দেখো সাদা বরফে ঢাকা, সাদা হয়ে আছে। এই গোটা বরফে ঢাকা থাকার জন্য এটাকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। তাহলে বিশাল আয়তন জুড়ে যখন একটা মহাদেশকে গ্রাস করে রাখে বরফে, তখন সেটাকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। আন্টার্কটিকা মহাদেশের প্রায় 85% পৃথিবীর যা বরফ আছে তার 85% আছে এই আন্টার্কটিকায়। গ্রিনল্যান্ডে আছে, গ্রিনল্যান্ডে আছে প্রায় 11%, এবং আইসল্যান্ডে আছে বাকি 4%। এই টোটাল হচ্ছে এই 100% বরফের মধ্যে আন্টার্কটিকাতে আছে 85%, গ্রিনল্যান্ডে আছে 11% এবং আইসল্যান্ডে আছে 4%। এই বিশাল আয়তন জুড়ে যখন বরফ স্তূপ আকারে জমা হয়ে থাকে, বিশাল স্তর বিশিষ্ট বরফ বহু বছর ধরে জমা হয়ে এসছে, এই ধরনের যে গ্লাসিয়ার বা হিমবাহ সেগুলোকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এই মহাদেশীয় হিমবাহের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এই মহাদেশীয় বৈশিষ্ট্য দেখো, এখানে বিশাল আয়তনে একটা মহাদেশ, এটা ভূমি, এর ভূমিটা পুরোটাই ঢাকা আছে বরফে। আমরা দেখতে পাচ্ছি দেখো বরফে ঢাকা আছে। এখান থেকে একটা পাহাড় বেরিয়েছে, সে পাহাড়ের মাথাটা বেরিয়ে আছে, মাথাটাতে একটু বরফ থাকতে পারে কিন্তু পুরোটা বেরিয়ে আছে এবং পুরোটাই ঢাকা আছে বরফে। এই যে বরফ বিশাল আকৃতির ঢাকা আছে এটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, এবং এই যে মাথা উঁচু করে বেরিয়ে আছে পাহাড়ের অংশটা, চূড়াটা,
সেটাকে বলা হচ্ছে নুনাটক্স। আর কি আছে, এই যে খণ্ড খণ্ড, এখান থেকে যখন এই সমুদ্র আছে পাশে, সেই সমুদ্রে যখন এই বিশাল আকার বরফ খণ্ডগুলো ভাসতে থাকে সমুদ্রের জলে, তখন সেটাকে বলা হচ্ছে হিমশৈল। এই হিমশৈল, এই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে যে টিকা টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা চলে যাব পার্বত্য হিমবাহ। পার্বত্য হিমবাহ কথার মধ্যেই এর সংজ্ঞা লুকিয়ে আছে। পার্বত্য অর্থাৎ পর্বতের, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই পর্বতের ঢাল বেয়ে যখন হিমবাহ এখানে অবস্থান করে এবং নিচে নেমে যায়, তখন সেটাকে বলা হচ্ছে পার্বত্য হিমবাহ। একদম সহজ। পর্বতের গায়ে, পর্বতের ঢালে যখন বিশাল আকার বরফের স্তূপ উপর থেকে নিচে নেমে আসে, তখন সেটা হবে পার্বত্য বা উপত্যকা হিমবাহ। উপত্যকা কিরকম ভাবে বলা হয়? উপত্যকা দুটি পাহাড়ের মাঝখানে যে অংশে বরফ জমে থাকে সেটাকে বলা হচ্ছে উপত্যকা হিমবাহ। এইখানে যদি বরফ জমে থাকে, এই যে, সেই জন্য বলা হচ্ছে যে উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ। পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ আমরা কোথা কোথা দেখতে পাই? হিমালয়, হিমালয় রকি, হিমালয় রকি, রকি আন্দিজ, এই পর্বতের ঢালে আমরা এই ধরনের, এই পর্বতে যে সমস্ত হিমবাহগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে পার্বত্য হিমবাহ। এরপর আসি আমরা পরবর্তী যে ভাগটা, 3 নাম্বার, সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় কি? এই যে পাহাড়, পাহাড়ের এই পাদদেশীয় অঞ্চলে যে বরফ বিশাল আকৃতি অবস্থান করে স্তূপ এবং খুবই ধীরে চলাচল করে, তখন সেটাকে বলা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। পার্বত্য হিমবাহের ক্ষেত্রে কিন্তু এই পর্বতের গায়ে হিমবাহ থাকার জন্য এর ঢাল বেশি থাকে, এর প্রবাহ কিন্তু বেশি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পার্বত্য হিমবাহের গতিবেগ সবচেয়ে বেশি। আর পাদদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহের গতি তুলনামূলক কম। উদাহরণ হিসাবে আলাস্কার, উদাহরণ হিসাবে বলা হয় আলাস্কার, আলাস্কার মালাস্পিনা, মালাস্পিনা হিমবাহ। হিমবাহ কি? হিমবাহ কিভাবে উৎপত্তি হয় এবং পুনর্জমাটন বা রেগুলেশন কি? হিমবাহের শ্রেণীবিভাগ কে আবিষ্কার করেছেন, অর্থাৎ হিমবাহের শ্রেণীবিভাগটা কে কে করেছেন সেটা জানলাম, এবং প্রত্যেকটা হিমবাহের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। হিমবাহ সংক্রান্ত আরো গভীর আলোচনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।